আগের পর্বে আমরা পোখরায় দারুণ একটা সন্ধে কাটিয়ে সুন্দর ফেওয়া লেকের মায়া কাটিয়ে লুম্বিনী এসেছিলাম, আর সেখান থেকে শুরু হবে আমাদের লুম্বিনীর ঘোরাঘুরি দিয়ে নেপাল সিরিজের শেষ পর্ব। রঙিন সূর্যাস্তের সাথে আমরা লুম্বিনী ঢুকলাম। এখানে হোটেল বুকিং ছিল না, তাই 3-4টে হোটেল খুঁজে হোটেল পিসল্যান্ড লুম্বিনীতে একটা সুন্দর ঘর পেলাম। এই হোটেলে প্রচুর বিদেশি পর্যটকদের আনাগোনা, তাও দাম মাত্র 1800 টাকা, সাথে ব্রেকফাস্ট ফ্রি। ছোট্ট ঘরে এসি, গিজার, বিশাল টিভি আর পরিষ্কার বাথরুম সবই ছিল। ফিরে একটু রেস্ট নিয়ে একটু দূরে একটা পাঞ্জাবি ধাবাতে খেতে এলাম। আসলে নেপালি আর চীনে খাবারের থেকে বিরতি নিতেই হোটেল থেকে বেরিয়ে খেতে এলাম। এখানে চিকেন কাবাব সাথে রুটি আর বাটার চিকেন অর্ডার দিলাম। করেছিলাম চিকেন টিক্কা কাবাব অর্ডার, তার সাথে মুড়ি, অনেক রকম স্যালাড দিয়েছে আর গ্রিন চাটনি। একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো, কিন্তু বেশ লোভনীয় লাগছে। কাবাব অর্ডার করে মুড়ি পাওয়া যাচ্ছে, ভালো লাগছে। ফাটাফাটি নরম কাবাব খেয়েছি, এবার চলে এসছে বাটার চিকেন আর রুটি, সুন্দর দেখতে। তার সাথে তন্দুরি রুটিও নেওয়া হয়েছে দুটো। গুগল রেটিং দেখে এসে সত্যি খাবারের স্বাদে দারুণ অভিজ্ঞতা হলো। এরপর ফিরে এলাম হোটেলে। সকালে হোটেলের রেস্টুরেন্টেই ফ্রি ব্রেকফাস্ট করলাম। আজকে উঠতে একটু দেরি করলাম, ট্রিপের শেষ দিন তো। আর আজকে লুম্বিনী ঘুরেই বর্ডার পেরিয়ে ইন্ডিয়া ঢুকে যাব। ব্রেকফাস্ট দারুণ ছিল, তবে একটু রকমারি হলে আরো ভালো হতো। আমরা আমাদের গাড়ি নিয়ে এলাম মন্দির চত্বরে। গেট নম্বর 1 দিয়ে ঢুকে বাঁদিকে টিকিট কাটতে হয়। গাড়ির 300 টাকা আর টিকিট জনপ্রতি 32 টাকা। ভারতীয় টাকায় টিকিট কাটা যায়। এখানে টোটো গাড়ি ভাড়ায় পাওয়া যায়। অনেকেই লুম্বিনীতে টোটো করে ঘুরে নেন মন্দিরগুলো, তাতে 700 থেকে 800 টাকা লাগে। হোটেল থেকে তুলে হোটেলেই নামিয়ে দেবেন, তখন আলাদা টিকিট কাটতে হয় না। আসলে পুরো লুম্বিনী জুড়েই মেরামতির কাজ চলছে, তাই সেরকম কড়া ভাবে টিকিট চেক হয় না। আমরা প্রথমে উল্টো দিকেই গেট নম্বর 5 দিয়ে ঢুকে সাদা রঙের জাপানি পিস প্যাগোডা দেখতে এলাম। এই লুম্বিনী গৌতম বুদ্ধের জন্মস্থান, তাই এই বিশাল চত্বরে নানান দেশ তাদের সংস্কৃতি ও স্থাপত্যের নিদর্শন হিসাবে বৌদ্ধ মন্দির নির্মাণ করেছেন। আমরা সারাদিন ধরে সেরকমই অনেক মন্দির দেখব। তাদের সবার ম্যাপ লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই প্যাগোডার চারধারে ঘুরে নিলাম। 4 রকমের ভঙ্গিমায় গৌতম বুদ্ধের মূর্তি দেখে চলে এলাম গেট নম্বর 9। মে মাসের মাঝে সকালবেলাতেও ভ্যাপসা গরম আর মেঘলা আকাশ। এখানে এক ঝাঁক মন্দির আছে, আবার তার ঠিক উল্টো দিকে গেট 3 থেকে 4 নাম্বার দিয়ে ঢুকে
ভারত, থাইল্যান্ড, মায়ানমার, কম্বোডিয়া আর শ্রীলঙ্কার আরও এক ঝাঁক মন্দির দেখতে পাবো। তবে এখানে রাস্তার অবস্থা খুবই শোচনীয়, চারদিকে কাজ চলছে। দূরে 1000 টেম্পল অফ বুদ্ধা, যেটা এখন রিনোভেশনের কাজ চলছে। সামনেও আরও একটা মন্দির আছে, কিন্তু কোনো নেম প্লেট বা প্ল্যাকার্ড না থাকে আমরা বুঝতে পারছি না কি নাম। যতটা সম্ভব বুদ্ধিস্ট স্টাডিজের একটা টেম্পল আছে, সেখানেও রিনোভেশনের কাজ চলছে। এবং চারিদিকে দেখলে দেখা যাবে প্রচুর কাজ চলছে লুম্বিনী চত্বর জুড়ে। অনেক রাস্তা বন্ধ। আমরা গেট নাম্বার 9 দিয়ে ঢুকেছি এই ডান দিকের মন্দিরগুলি দেখার জন্য। আর এই লুম্বিনীর ঠিক মাঝখান দিয়ে বয়ে গেছে মায়া ক্যানাল। সেই সুন্দর জায়গাটি আমরা একটু পরে দেখব। লুম্বিনী সাইট সিইং করতে আমরা এখন চলে এসেছি একটি বুদ্ধ মন্দির দেখতে। এটার নাম আর্জেন দর্জি চলি। এটা সিঙ্গাপুর সরকার এখানে তৈরি করে দিয়েছেন। সোনালী বুদ্ধের মূর্তি আর কারুকাজ দেখে চললাম পরের মন্দির দেখতে। এটা নেপাল সরকারের তৈরি। নেপালের দরবারের আদলে এটা একদম নতুন করে বানানো, তাই ঝকঝকে। দরজায় কাঠের সূক্ষ্ম কারুকাজ, সোনালী মূর্তি আর কালো পাথরের মূর্তিগুলো বিশেষভাবে নজর কাড়ে। এবার এলাম লুম্বিনী পিস গার্ডেনের সামনে। লুম্বিনীর সাইট সিইং করতে এসে মনটা একদম শান্তিতে ভরে যাচ্ছে, কারণ মাঝখানে রয়েছে জলাশয় আর চারদিকে বিভিন্ন দেশের তৈরি করা বৌদ্ধ মনাস্ট্রি। সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান, কম্বোডিয়া, ভিয়েতনাম, বিভিন্ন জায়গার প্রচুর মনাস্ট্রি এবং সবকটাই ভীষণ সুন্দর। ওদিকে রয়েছে লুম্বিনী পিস গার্ডেন, আর চারপাশটা একদম শান্ত, ভীষণ ভালো লাগছে এখানে এসে। লুম্বিনী পিস গার্ডেনের মাঝখানে গৌতম বুদ্ধ। প্রথমে এলাম শেচেন স্তূপা বা ফ্রান্স বুদ্ধিস্ট টেম্পলে। এবার এলাম জার্মানিতে। দি গ্রেট ড্রিগাং কাগিও লোটাস স্তূপা লুম্বিনীর সব থেকে সুন্দর মন্দির। গৌতম বুদ্ধের জীবনের নানা ঘটনার মূর্তি দিয়ে সাজানো বাগান পেরিয়ে মূল মন্দিরে ঢুকে চমকে গেলাম। কি দারুণ সুন্দর ছবিতে সাজানো।
এর পাশেই জাপানি মন্দির তখন বন্ধ ছিল, তাই ঢুকতে পারিনি। এটা জাপানিজ প্যাগোডা স্টাইলে বানানো জাপান সরকারের লুম্বিনির ভেতরে মন্দির। ওর পাশেই লামা ইউরু মেডিটেশন সেন্টার ছিল, সেটাও তখন বন্ধ। পরেই ছিল লিনসান মনাস্ট্রি, সেটা মনে হয় ফ্রান্সের সরকার বানিয়েছে, তবে খোলা না থাকায় আর কিছু দেখতে পেলাম না। এর কোনাকুনি ওয়ার্ল্ড সেন্টার ফর পিস অ্যান্ড ইউনিটি লুম্বিনী উদয়না মহাচৈত্য দেখা যায়, তবে সেটা সম্ভবত বাইরে থেকেই দেখতে হয়। এই জায়গাটা দারুণ সুন্দর, তবে আশা করি কয়েক বছর পর আরো সাজানো গোছানো হবে, আর বন্ধ হয়ে যাওয়া সব মন্দিরগুলো খুলে যাবে। এবার এলাম ইউরোপীয় গথিক আদলে বানানো সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার বৌদ্ধ মন্দির দেখতে। এটাও খুবই সুন্দর, ভিতরে গৌতম বুদ্ধের মা মায়া দেবীর মূর্তি রয়েছে। এর পিছনেই আছে চীনের মন্দির। আমাদের এই মন্দিরের স্থাপত্য বেশ আকর্ষণীয় লাগলো। মন্দিরে ঢুকে সামনে দুদিকে 4 জন চীনা সৈনিকের মূর্তি আর মাঝে লাফিং বুদ্ধা। সেটা পেরিয়ে গেলে আরেক চীনা সৈনিকের মূর্তি, তারপরে বড় বাগান পেরিয়ে মূল মন্দির। সেদিন কিছু মানুষ মোমবাতি দিয়ে কিছু চীনা অক্ষরের আদলে মন্দির চত্বর সাজিয়ে তুলছিলেন। চীনের প্যাগোডা স্টাইলে বানানো মূল মন্দিরের ভিতরে একটু কম বয়সী বুদ্ধের বিশাল মূর্তি রাখা। এই মন্দিরটি একদমই মিস করবেন না। এবার এলাম থাইল্যান্ডে। মানাং সমাজ স্তূপা ছোট্ট, সুন্দর ও সাজানো গোছানো। ভিতরে ছোট্ট একটি মূর্তিও আছে। উপরে উঠে পাশেই ধর্মদয়া মহাচৈত্য বৌদ্ধ স্তূপ দেখা যায়, তবে সেটারও মেরামতি চলছে। আমরা এদিকের শেষ গন্তব্য কর্মা সামতেলিং মনাস্ট্রি চলে এলাম। এটাও বিশাল। ভিতরে ধ্যানমগ্ন বুদ্ধের রূপে আমরা মুগ্ধ হয়ে যাই।
মিস্টার গ্রেহাউন্ড। এটা হচ্ছে ইটারনাল পিস ফ্লেম। সারাদিন এই আগুনটি এখানেই জ্বলে থাকে। দূরে মায়াদেবীর মন্দির দেখা যাচ্ছে। এই হচ্ছে সেই লুম্বিনীর মাঝখানের ক্যানাল। এখানে বোটিং সার্ভিসও রয়েছে, তবে এখন চলছে না এবং ট্যুরিস্টের সংখ্যাও খুব কম। আমরা চেষ্টা করবো একবার চড়ার। দূরে পিস প্যাগোডা দেখা যাচ্ছে। সেই ইটারনাল ফ্লেম। এর আগে হেঁটে যেতে হবে, গাড়ি যায় না। আমরা মিস্টার গ্রেহাউন্ডকে নিয়ে এলাম মায়া দেবীর মন্দির দেখতে। এই দারুণ সুন্দর বাগান, দুদিকে জলাশয়। যাওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, এখন কিছুটা বৃষ্টি কমেছে, তাই আমরা মন্দির থেকে ফিরছি। কিন্তু আবহাওয়া এই চত্বরটাকে প্রচণ্ড সুন্দর করে তুলেছে। গাড়ি পার্কিং করে প্রায় 1 কিলোমিটার হেঁটে মূল মন্দিরে যাওয়া যায়। সাজানো বাগান, জলাশয় আর সোজা রাস্তার মাঝে ছোট্ট গৌতম বুদ্ধের মূর্তি। যাবার সময় হঠাৎ শুরু হলো বিশাল ঝড় বৃষ্টি। আমরা কোনো রকমে ক্যামেরা ও নিজেদের বাঁচিয়ে মন্দির দেখে এলাম। তবে ফেরার সময় আমাদের কিছু ছবি তুলতে ভুলিনি। এই পুণ্যস্থানে ছবি তোলার নিষেধাজ্ঞা আছে, তাই ভিতরের প্রাচীন রাজপ্রাসাদের অবশিষ্ট ও জন্মস্থানের ছবি দেখাতে পারলাম না। এছাড়াও এর পিছনে আছে পবিত্র জলাশয় ও শালগাছ, আরও আছে অশোক স্তম্ভের একাংশ। এখানেই গৌতম বুদ্ধের মাতা মায়া দেবী কপিলাবস্তু থেকে পিতৃগৃহে যাওয়ার সময় সিদ্ধার্থের জন্ম দেন। এখানেই একমাত্র টিকিট চেক হয়। আমরা বৃষ্টিতে ভিজে উল্টো দিকের বাকি মন্দির না দেখেই হোটেল ফিরে আসি। আবার লাঞ্চ করতে যাই সেই পাঞ্জাবি ধাবাতেই। খেয়ে দিয়ে বেরিয়ে লুম্বিনী গেট পেরিয়ে সানাউলি বর্ডারের দিকে যাওয়ার সময় আকাশ ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। বর্ডারে আমাদের ভানসার জমা দিলাম। সামান্য কিছু প্রশ্নের পরেই 12 দিন পর ভারতে প্রবেশ করে দারুণ শান্তি লাগছিল। আমাদের ফিরতি পথের রুট ছিল সানাউলি, গোরখপুর, মাও, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে বক্সার, আওরঙ্গাবাদ, ধানবাদ, তারপর তো বর্ধমান হয়ে সোজা বাড়ি। কিছু অংশ ছাড়া এই রুটের কন্ডিশন মোটামুটি বেশ ভালোই। আমাদের নেপাল ভ্রমণ এখানেই শেষ হলো। কিছু জানার থাকলে
নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রশ্ন। আগামী সপ্তাহে ওয়েফেয়ারস ফুটপ্রিন্ট আসছে নতুন কোনো জায়গার খোঁজে, নতুন কোনো গল্প কথায়।